এই গল্পের শুরুতে আমাদের একটি পরিবারকে দেখানো হয় যারা খুশিতে নিজেদের সংঘার কাটাচ্ছিল, কিন্তু তারা জানতো না যে কয়েক মিনিটের মধ্যেই তাদের সাথে এমন কিছু ঘটতে যাচ্ছে যা ভাবলেও ভয় লাগে। যখন স্বামী স্ত্রী তাদের কথোপকথনে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই হঠাৎ বাইরে থেকে মানুষের চিৎকারের আওয়াজ শোনা যায়। যখন তারা দুজন বাড়ি থেকে বের হলেন, তখন দেখলেন যে বাইরে মানুষের মধ্যে একটা হুলস্থুল পড়ে গেছে। মানুষ গোজো তাদের বাড়ি ছেড়ে পালাচ্ছিল, যেন কিছু বড় কিছু ঘটতে চলেছে। জেসান এবং বেদ দেখলেন যে আমাদের প্রতিবেশীরাও প্যানিকে ভাবে তাড়াহুড়ো করে তাদের বাড়ি খালি করছে। জেসান প্রতিবেশীকে জিজ্ঞেস করলেন, শেষ পর্যন্ত কারণটা কি? তোমরা লোকেরা কেন বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? কিন্তু তারা এত তাড়াহুড়োর মধ্যে ছিল যে তারা জেসানের কথার কোনো উত্তর দিল না। সেখানেই তারা দেখলেন যে প্রতিবেশীর ছেলেও নিজের জিনিসপত্র প্যাক করছে। জেসান যখন ওই বাচ্চাকে জিজ্ঞেস করলেন যে তোমরা কোথায় যাচ্ছ, তখন ওই বাচ্চাটি উত্তর দিল যে আমার বাবার একজন সরকারি কর্মকর্তা। তিনি বলেছেন যে একটি খুবই বিষাক্ত ভাইরাস ছড়িয়ে পড়েছে, যা একটি সাধারণ মানুষকে দানবে পরিণত করে দেয়। কিন্তু ঠিক তখনই সেখানে ওই বাচ্চার মা এসে গেলেন এবং তাকে ধরে সেখান থেকে নিয়ে যেতে লাগলেন। জেসান তাকে জিজ্ঞেস করলেন যে শেষ পর্যন্ত এই বাচ্চাটি কোন ভাইরাসের কথা বলছে, যার ওপরে এই বাচ্চার মা বললেন যে এখন বলার সময় নেই, তোমার স্ত্রী এবং মেয়েকে নিয়ে এই শহর থেকে যত দূরে পারো সরে যাও। এটি শুনে জেসন এবং বেথ খুব বেশি প্যানিকে হয়ে গেলেন। তারপর জেসন না ভেবেচিন্তে তার পরিবারকে গাড়িতে বসিয়ে শহর থেকে বাইরে নিয়ে যেতে শুরু করে। কিন্তু পথে তারা দেখল যে যেসব প্রতিবেশী পালাচ্ছিল তারা ফিরে আসছে। এটি দেখে তাদের আরও বেশি অদ্ভুত লাগতে শুরু করলো। এগিয়ে গিয়ে এই লোকেরা ট্রাফিক জ্যামে আটকে যায়। যখন জেসন এবং তার পরিবার গাড়ি থেকে নামলেন, তখন তারা দেখলেন যে শহর থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি পুলিশ বন্ধ করে দিয়েছে। আকাশে এখানে সেখানে হেলিকপ্টার পাহারা দিতে শুরু করলো। মানুষদের জানানো শুরু করা হলো যে শহরে একটি বিষাক্ত ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং তোমাদের দ্রুত বাড়ি ফিরে যাওয়া উচিত। এই কথা শুনে জেসনের কিছু অদ্ভুত লাগলো যে যখন শহরে ভাইরাস ছড়িয়ে পড়েছে, তখন মানুষদের শহর থেকে বের করে দেওয়ার বদলে তাদের শহরেই কেন থাকতে বলা হচ্ছে। ঠিক তখনই হঠাৎ কাছে পাহাড় থেকে একটি বড় পাথর তাদের গাড়ির ওপর পড়ল। এটি দেখে তারা লোকেরা খুব বেশি প্যানিকে হয়ে গেল, পাহাড় কাঁপতে শুরু করলো। ঠিক তখনই সেই পাহাড়ের পিছন থেকে দুটি মিলিটারির ফাইটার জেট বের হয়ে শহরের দিকে এগিয়ে গেল। সেই দুটি ফাইটার জেট সমগ্র শহরের ওপর বোমা বর্ষণ করতে শুরু করলো, যার ফলে পুরো শহর পেঁপেতে পরিণত হয়ে গেল। জেসনের স্ত্রী বেথ সঙ্গে সঙ্গে বুঝে গেলেন যে যদি তারা পুলিশের কথা মেনে বাড়ি ফিরে যেতেন, তবে তাদের পরিণতি খুব খারাপ হতে চলেছে। তারপর সেই ফাইটার জেটগুলি রাস্তায় থাকা মানুষের দিকে এগিয়ে আসতে শুরু করলো। এটি দেখে সকল মানুষের মধ্যে হুলস্থুল পড়ে গেল। এখন সকলের বুঝে এলো যে সরকার তাদের মেরে ফেলতে চায়। সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এখানে সেখানে পালাতে শুরু করলো। কিন্তু জেসন এবং বেথ বুঝে গেলেন যে তারা যেখানেই পালাক, সেই ফাইটার জেটগুলি তাদের মেরেই ছাড়বে। ঠিক তখন বেথ পিছন ফিরে পাহাড়ের উপর একটি স্কুল দেখলেন এবং তার মনে হলো যে বাঁচার জন্য সেই জায়গাটি ভালো হবে। যার পর জেসন বেথ এবং জোয়েকে নিয়ে স্কুলের দিকে পাহাড়ে উঠতে শুরু করলেন। পিছনে ব্রিজে থাকা মানুষের ওপর ফাইটার জেটগুলি বোমা ফেলতে শুরু করলো। এই তিনজন দ্রুত দৌড়ে স্কুলে পৌঁছে গেলেন এবং ভাগ্যক্রমে সেখানে তারা একটি সুড়ঙ্গ পেয়ে গেলেন এবং বোমা বিস্ফোরণের মাত্র কয়েক সেকেন্ড আগে তারা তাড়াতাড়ি সেই সুড়ঙ্গের ভিতরে ঢুকে গেলেন। যেই না বাংকারের দরজা বন্ধ হলো, উপরে একটি জোরদার বিস্ফোরণ হলো। কিন্তু ভাগ্যক্রমে এই লোকেরা বাংকারের নিচে ছিল এবং তাদের প্রাণ বেঁচে গেল। কিন্তু তাদের জন্য আশ্চর্যের বিষয় ছিল যে শেষ পর্যন্ত এটা সে কিরকম ভাইরাস ছিল যে সরকারকে শহরের সব মানুষকে মেরে ফেলতে হলো। তারা কিছুই বুঝতে পারছিল না। শুধু তাদের এটা জানা হয়ে গেছিল যে যদি বাঁচতে হয় তবে চুপচাপ বাংকারে জীবন কাটাতে হবে। কিন্তু তাদের জন্য সমস্যার বিষয় ছিল যে শেষ পর্যন্ত এই লোকেরা এখানে কতদিন জীবন কাটাবে এবং তাদের পেট ভরানোর জন্য খাওয়া দাওয়ার কি করতে হবে। ভালো কথা ছিল যে সেখানে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ খাবার রাখা ছিল, যা 3 জনের জন্য বাস্তান্ত দীর্ঘ সময় পর্যন্ত চলতে পারে। জেসনের স্ত্রী বেথ খুব বেশি চিন্তিত ছিলেন। তিনি নিজের মেয়ে জোয়ের কথা ভাবতে শুরু করেন যে যদি সে অসুস্থ হয়ে পড়ে তাহলে তার কি করবেন। আর বেথ দরজা বন্ধ করার সময় তার হাতও লেগে গিয়েছিল, যাতে বাস্তান্ত গভীর আঘাত লেগেছিল। তারা দুজনেও এই বিষয়ে প্যানিকে করছিল যে কি জানি এই বিষাক্ত ভাইরাস তাদের শরীরেও আক্রমণ না করে ফেলে। কিন্তু এখন ভাবনার সময় ছিল না। তাদের এখন এই বাংকারটি নিরাপদ করতে হবে, যাতে উপরে থেকে কেউ বাংকারের দরজা খুলতে না পারে। জেসন লোহার শিকল দিয়ে বাংকারের দরজা শক্ত করে বন্ধ করে দিলেন এবং স্থির করলেন যে এখন তাদের এখানেই লুকিয়ে জীবন কাটাতে হবে। কিন্তু মাটির নিচে থাকার জীবন সহজ ছিল না। প্রতিদিন একই রকম খাবার, পানীয়ার জন্য কাদা মাখা জল এবং ফাঁকা সময়ে তারা তাস খেলত। বাইরের দুনিয়া থেকে তাদের সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল।
কয়েকদিন ধরে এখানে থাকার পর তারা লোকেরা খুব বেশি এই বাংকারে ক্লাস্ট্রোফর্বিক হয়ে পড়েছিল। কিন্তু তারা কি করত? যদি উপরে যেত তবে তাদের প্রাণ বাঁচত না। এই জীবন জেসনের পরিবারকে যেন দুনিয়ার শেষের অনুভূতি দিল। জয়ে তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আমরা এখানে কতদিন থাকব? জেসনের কাছে এই কথার কোনো উত্তর ছিল না। সে নিজের মেয়েকে শুধু এটাই বলল, যখন বাইরে ভাইরাস চলে যাবে তখনই আমরা বাইরে যাব। সে নিজের মেয়ের চোখের উপর আঙুল রেখে বাইরের দুনিয়াটি তার কল্পনা করিয়ে দেয়। এইভাবে দিন কেটে গেল এবং তারপর মাস। তাদের জানা ছিল না যে বের হওয়ার অপেক্ষায় তাদের এখানে এই বাংকারে 300-এরও বেশি দিন কেটে গেছে। জয় নিজের মায়ের বানানো পেরিস্কোপ দিয়ে বাইরের দুনিয়াকে দেখে। বাইরে চারদিকে শুধু ধ্বংসের দৃশ্য দেখা যাচ্ছিল, যেন এই পুরো দুনিয়া পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে কোনো মানুষের নামগন্ধও ছিল না। এসব দেখে সে ছোট্ট মেয়েটির মনে হতে শুরু করলো যে হয়তো আমরা এই দুনিয়ার শেষ বেঁচে থাকা মানুষ। মা তাকে সান্ত্বনা দিলেন যে তুমি এমন মনে করো না, হয়তো তোমার বন্ধুরাও আমাদের মতো কোথাও লুকিয়ে আছে। এখন রাত হয়ে গেছিল এবং রাতের খাবারের সময় হয়ে গেছিল। তাদের কাছে এখন খাবারও কম বাকি ছিল। এই জন্য তারা তিনজন অল্প কিছু খাবার খেয়ে কাজ চালাচ্ছিল। কিন্তু আজ জোয়ের জিদের উপর তাকে একটি পুরোপুরি ক্যানের ডিব্বা দেওয়া হলো। জোয়ে যখন টিনের ডিব্বাটি খুলল তখন সে দেখল যে টিনের ডিব্বাটি ভিতর থেকে খালি। এই ডিব্বার পিছনের দিকে একটি ছোট ছিদ্র ছিল। হয়তো কোনো জিনিস এটির থেকে খাবার চুরি করে নিয়ে গেছিল। বেথ সব বাকি থাকা ডিব্বাগুলি পরীক্ষা করলে জানা গেল যে জমজম 12টি ডিব্বা খালি ছিল। এইটি দেখে তারা খুব বেশি চিন্তিত হলেন, কারণ এইটি তো তাদের 2 সপ্তাহের রেশন ছিল। বেথ ভেন্টিলেশনের জালির দিকে তাকিয়ে অনুমান করলেন যে হয়তো মোর কোনো ইঁদুর ভিতরে এসে খাবার নিয়ে গেছে। বেথ বললেন যে যদি এটি ইঁদুর হয় তবে তাকে শীঘ্র মারতে হবে, না হলে এটি আমাদের সমস্ত খাবার নষ্ট করে দেবে। মেয়ের মনমোড়া মুখ দেখে জেসন তাকে সান্ত্বনা দিল যে ছোট ছোট কথা নিয়ে চিন্তিত হয়েও না। যদি খাবার শেষও হয়ে যায় তবে আমি উপরে গিয়ে কিছু জিনিস নিয়ে আসব। পরের দিন যখন জোয়ে নিজের মায়ের সাথে ব্লকসে খেলছিল, ঠিক তখন পিছন থেকে একটি মৃদু আওয়াজ এলো। জোয়ে যখন পিছন ফিরে তাকালো তখন একটি ইঁদুর আবার টিনের খাবার চুরি করতে ঢুকে পড়েছিল। এই থেকে আগে যে সেই ইঁদুরটি পালিয়ে যেত, জোয়ের সঙ্গে সঙ্গে নিজের পুমাকে ডাকলো। আজ তাদের এই ইঁদুরটিকে বুলম কিহাইভাবে মারতেই হবে। জেসন রাগে ছুরি বের করে তাকে টুকরো টুকরো করার জন্য এগিয়ে গেল, কিন্তু সেই ছোট্ট ইঁদুরটি খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল। সে জেসনের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে বাঁচাতে পেরিয়ে পালালো এবং টেবিলে রাখা লণ্ঠনটিকেও ফেলে দিল। যেই না সে নিজের গর্তে ঢোকার ছিল, ঠিক তখন বেথ হঠাৎ ঝাঁপিলেন এবং ইঁদুরটিকে মেরে ফেললেন। তারা সবাই ইঁদুর মারার আনন্দ উদযাপন করছিল। তখন অন্যদিকে লণ্ঠন পড়ে যাওয়ার কারণে ধীরে ধীরে আগুন বাড়তে শুরু করলো। জেসন দৌড়ে সেই লণ্ঠনটি বন্ধ করতে লাগলো, কিন্তু সেই লণ্ঠনটি খুব গরম ছিল, যার কারণে জেসনের হাত পুড়ে গেল এবং লণ্ঠনের কাঁচ ফেটে গিয়ে জঙ্গল টেবিলে আগুন লেগে গেল। বেথ পর্দা ছিঁড়ে আগুন নেভানোর চেষ্টা করলেন। জেসন নল থেকে আধ বালতি জল নিয়ে সেই আগুনের ওপর ঢালল। কোনো রকম তাদের দুজন সেই আগুনটি নিভিয়ে ফেলল। কিন্তু বিপদ এখনও কাটেনি, বরং এখন তাদের জন্য আরও বেশি কঠিন বাড়তে চলেছিল, কারণ আগুন তো তারা নিভিয়ে ফেলেছিল, কিন্তু আগুন থেকে বের হওয়া ধোঁয়া জঙ্গল বাংকারকে ধোঁয়ায় ভরে দিয়েছিল এবং সেই ধোঁয়া ধীরে ধীরে ভেন্টিলেশনের জালি দিয়ে ওপরের দিকে বের হচ্ছিল। এটি দেখে তারা সবাই প্যানিকে হয়ে গেল, কারণ এই ধোঁয়া তাদের সেখানে থাকার অবস্থান প্রকাশ করছিল। এখন সব লোক দম বন্ধ করে বসেছিল। জেসন বলল যে হয়তো রাতের অন্ধকার ধোঁয়াকে লুকিয়ে রাখবে এবং কারোর আমাদের অবস্থানের সম্পর্কে জানা পারবে না। তারা তিনজন ভয়ের ছায়ায় সমস্ত রাত জেগে থাকলো। পরের সকালে তারা নিজেদের সান্ত্বনার জন্য পেরিস্কোপ দিয়ে বাইরে উকি দিয়ে দেখল, তখন তাদের পায়ের নিচে মাটি সরে গেল। তারা দেখল যে বাইরে তো জমজম ধোঁয়ার গুচ্ছ উঠেছিল। এইটি দেখে তাদের অশান্তি বাড়তে লাগলো। তাদের পুরোপুরি বিশ্বাস হয়ে গেছিল যে তাদের অবস্থানের রহস্য হ্রাসকৃত হয়েছে। ঠিক তখন বেথ বললেন যে যদি ধোঁয়া উঠে থাকে তবে সেই কাছে ছাইও জমে থাকবে, যার পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে আমাদের অবস্থানের খবর পাওয়া যেতে পারে। এই জন্য এখন আমাদের ছাই পরিষ্কার করতে হবে। যার পর স্বামী স্ত্রী বাইরে গিয়ে পরিষ্কার করার সিদ্ধান্ত নিলেন। যাওয়ার আগে জেসন নিজের মেয়ে জোয়েকে বলল যে জো, আমাকে প্রতিশ্রুতি দাও যে বাইরের থেকে তোমার হুলম কি আওয়াজ আসুক বা হুলম কিছুই ঘটুক, শুধু তোমাকে বাইরে বেরোতে হবে না। মেয়ের থেকে প্রতিশ্রুতি নেওয়ার পর তারা দরজার শিকল খুলল, বাইরের আওয়াজগুলিকে মন দিয়ে শুনল এবং যখন নিশ্চিত হলো যে বাইরে কেউ নেই, তখন দুজন মিলে বাংকারের দরজা খুলল এবং বাইরে বেরিয়ে গেল। এখন তাদের মেয়ে একা ভিতরে থেকে গেল। সে নিজের পুহমায়ের অপেক্ষা করছিল, কিন্তু অনেক সময় অপেক্ষা করার পরও যখন তার পুহমা ফিরে এলো না, তখন সে স্টুলের উপর চড়ে দূরবীন দিয়ে বাইরের অবস্থা দেখতে শুরু করলো।
শীঘ্রই সে দেখল যে তার পুহুমা বাংকারের দরজাটি লুকানোর চেষ্টা করছিলেন, কিন্তু ঠিক তখন জোয়ে এমন কিছু দেখল যাতে তার শ্বাস গলায় আটকে গেল। সে দেখল যে দূরে জঙ্গলে একটি কালো ছায়া দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। বাচ্চাটি জোরে চিৎকার করে বাবাকে পিছন ফিরে দেখতে বলল, কিন্তু দূরত্ব খুব বেশি ছিল, তার পুহুমা শুনতেই পেলেন না। প্যানিকে বাচ্চাটি নিজের ভয় ভুলে গেল এবং সিঁড়ি বেয়ে বাংকার থেকে বেরিয়ে এলো। বাইরে আসা মাত্র তার অনুভব হলো যে তার পুহুমা এখন সেখানে ছিলেন না। বাচ্চাটি অশান্তিতে জোরে জোরে নিজের পুহুমাকে ডাকতে শুরু করলো। ঠিক তখন পিছন থেকে হঠাৎ কারোরই মুখ চেপে ধরা হলো। এটি অন্য কেউ নয়, বরং তার মাই ছিল। কয়েক সেকেন্ড পরে একটি বুনো হরিণের দল দ্রুত সেখান দিয়ে চলে গেল। যদিও তারা সবাই শেষ মুহূর্তে বেঁচে গেল, কিন্তু বেথের ভয় আরও বাড়তে লাগলো। এই হরিণগুলির এইভাবে পালানো নিশ্চয়ই কোনো বিপজ্জনক জিনিস থেকে বাঁচার চেষ্টা ছিল। সবার বিপদের আন্দাজ হলো এবং তারা দ্রুত ফিরে বাংকারের দিকে ছুটল এবং বাংকারের ভিতরে ঢুকে গেল। জেসন কাঠার প্ল্যাঙ্কস দিয়ে বাংকারের দরজা বন্ধ করলো এবং লোহার শিকল দিয়ে তা শক্ত করে বেঁধে দিল এবং সবাইকে একেবারে চুপ থাকতে বলল। ঠিক তখন তারা ওপরে থেকে পায়ের মৃদু শব্দ শুনল। এমন মনে হচ্ছিল যে যেন কেউ বাংকারের দরজার দিকে আসছে। সে কয়েক মিনিট ধরে অনিবৃতভাবে বাংকারের ওপরে এদিক ওদিক ঘুরছিল। এই তিনজন ধীরে ধীরে পায়ে হেঁটে বাংকারের দরজা থেকে সরে গিয়ে সামনের দিকে যেতে শুরু করলো এবং অবশ্য এখন পর্যন্ত ওপরে যা ছিল তার কোনো সন্ধান লাগেনি যে নিচে বাংকারে কেউ আছে। ভয়ের কারণে জোয়ে কাঁদতে শুরু করলো। বেথ তাকে চুপ করায় এবং বলে যে যদি আওয়াজ বাইরে পর্যন্ত যায় তবে সব শেষ হয়ে যাবে। তারা তিনজন ধীরে ধীরে বাংকারের দরজা থেকে বাস্তান্তে সামনে এগিয়ে গেছিল। তারা বাংকারের দরজা থেকে এই কারণে সামনে এগোচ্ছিল যে যদি কেউ ওপরে থেকে বাংকারের দরজা খুলেও দেয় তবে নিচে তাকে আমরা দেখা যাব না। কিন্তু ঠিক তখন জোয়ে যে পুতুলটি হাতে তুলেছিল তার দড়িটি একটি স্ক্রুতে আটকে গেল। সেই স্ক্রুটি ধীরে ধীরে ঢিলে হতে শুরু করলো। এটি দেখে জেসন এবং বেথের নিঃশ্বাস আটকে গেল, কারণ সেই দড়িটি পুতুলে লাগানো আওয়াজের সুইচের সাথে যুক্ত ছিল। এই থেকে আগে যে তারা কিছু করতে পারত সেই স্ক্রুটি একটি ঝাঁকুনিতে বেরিয়ে গেল এবং সেই মুহূর্তেই দ্রুত পুতুলের ভিতর থেকে আওয়াজ আসতে শুরু করলো। জেসন সঙ্গে সঙ্গে সেই পুতুলটি ছিঁড়ে ফেললো এবং তার ভিতরের স্পিকারটি ভেঙে দিল। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছিল। ওপরে যে জিনিসটি তাদের পিছু করছিল তার দ্বারা তাদের সন্ধান পাওয়া গেছিল। হঠাৎ উপরে থেকে জোরের ধাক্কার আওয়াজ এলো এবং তারপর ভারী পায়ের গমকের প্রতিধ্বনি সরাসরি বাংকারের দরজার উপরে থেমে গেল। সে শেষ পর্যন্ত তাদের অবস্থান খুঁজে পেল এবং তা খোলার চেষ্টা করতে লাগলো। সে বাংকারের ঢাকনাটি জোরে ধাক্কা দিচ্ছিল এবং শিকল দিয়ে বন্ধ থাকা সত্ত্বেও বিপদ স্পষ্ট অনুভব হচ্ছিল এবং ওপরের দানবটি জেনে গেছিল যে নিশ্চয়ই নিচে কেউ প্রস্তুতিতে আছে। যদিও সেই দরজাটি শক্ত শিকল দিয়ে বন্ধ ছিল, কিন্তু সেই জিনিসের ভয়ানক শক্তির সামনে সেই শিকলগুলি একে একে ভাঙতে শুরু করলো। এটি দেখে জেসন জানতে পারল যে দরজা এখন বেশি সময় টিকেবে না। এই জন্য সে দ্রুত ভিতরে ছুটল এবং জল পাম্পের পাইপ উপরে ফেলতে শুরু করলো। এখানে বেথও সাহস দেখালো এবং সিঁড়ি বেয়ে উঠে নিজের শরীরের ওজন ব্যবহার করে শিকলটিকে টেনে ধরে দরজা বন্ধ রাখার চেষ্টা করতে লাগলো। কিন্তু এতেও লোহার ঢাকনা ধীরে ধীরে খুলতে শুরু করলো। ঠিক তখন সেই মুহূর্তে দরজার উপর একটি কালো ছায়া দেখা গেল, যার চোখ একটি বাল্বের মতো জ্বলছিল, যেন তাদের মৃত্যু ওপরে থেকে তাদের দেখছে। জেসন না ভেবেই পাইপ দিয়ে তার উপর আক্রমণ করলো, যার ফলে সে পিছনে পড়ে গেল। জেসন তাড়াতাড়ি সেই পাইপটি দরজার মধ্যে আটকে দরজাটি বন্ধ করে দিল এবং সেই জিনিসটি সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু জেসনের শরীর এখনো ভয়ানকভাবে কাঁপছিল। সে কখনো ভাবতেও পারেনি যে বাইরের দুনিয়াতে নিষ্ঠুর সৈন্যরা ছিল, বরং বিপজ্জনক দানবও ঘুরে বেড়াচ্ছিল। সেই সমগ্র পরিবার সিঁড়ির কাছে হতাশ হয়ে বসে পড়ল, কারণ এখন তাদের অবস্থান প্রকাশিত হয়ে গেছিল। এখন যে কোনো সময় তাদের উপর আক্রমণ হতে পারত এবং তাদের এই বিষয়টিও আন্দাজ হয়ে গেছিল যে এইবার তো একটি এসেছিল, কিন্তু পরের বার যখন তারা আসবে তখন তাদের সংখ্যা বাস্তান্তে বেশি হবে এবং আমরা তাদের সামনে কিছুই করতে পারবো না। কিছুক্ষণ পরে হঠাৎ আলমারি নড়তে শুরু করলো। জেসন এবং বেথ বুঝে গেল যে সে তার বাকি সাথীদেরও ডেকে নিয়েছে। উপরে থেকে তেজি পায়ের আওয়াজ শোনা যেতে শুরু করলো, যেন হাজারো প্রাণী তাদের মাথার ওপর দৌড়চ্ছিল। যাতে তারা সবাই বাংকারের দরজার ওপর জড়ো হয়ে গেল। তাদের ভয়ে নিচে জেসন, বেথ এবং জোয়ে কাঁপছিল। ঠিক তখন তারা হঠাৎ একটি জবরদস্ত আক্রমণ শুরু করে দিল। এইবারের শক্তি আগের থেকে ঢেরগুণ বেশি ছিল। শক্ত লোহার দরজা ভেঙে নিচে পড়ে গেল এবং বাংকারের দরজার ওপর অনেকগুলো চোখ জ্বলতে শুরু করলো, যাকে তারা লোকেরা ভয়ে পিছনের দিকে পালাতে শুরু করলো। কিন্তু সেই দানবরাও তাদের পিছনে পিছনে আসতে লাগলো। বেথ তার তেলের ল্যাম্প ছুড়ে দিলেন এবং তাদেরও নিজের মধ্যে পর্দায় আগুন লাগিয়ে দিলেন এবং আলমারি ধরে তারা দুইজন তাদের মধ্যে রাস্তাটি ব্লক করে দিল। তারা সবাই দ্রুত বাংকারের ভিতরের দিকে পালাতে শুরু করলো, কিন্তু তারা লোকেরা জানতো যে এইসব তাদের বেশি সময় ধরে রাখতে পারবে না। তাদের কাছে এখন বাঁচার কোনো রাস্তা ছিল না। ঠিক তখন বাচ্চাটিকে মাটির দিকে খোলা একটি ভেন্টিলেশন দেখা গেল। জেসন জোর দিয়ে এটি ভেঙে ফেললো এবং পুরো প্রাণ লাগিয়ে নিজের স্ত্রী এবং মেয়েকে বাইরের দিকে ঠেলে দিল। কিন্তু যখন নিজে বের হওয়ার চেষ্টা করলো তখন সংকীর্ণ জায়গার কারণে সে আটকে গেল। অন্যদিকে দানবরা তার দিকে এগিয়ে আসছিল। এখন যে কোনো ভাবে জেসনকে এখান থেকে বেরোতে হবে, তার কোনো অন্য রাস্তা চোখে পড়লো না। এই জন্য সে নিজের কাঁধের হাড় ভেঙে ফেললো, যার ফলে সে ব্যথায় চিৎকার করতে শুরু করলো। কিন্তু শীঘ্রই সে নিজেকে সামলে ভেন্টিলেশনে ঢুকে গেল। বেথ সময় নষ্ট না করে
পুরো শক্তি নিয়ে জেসনকে বাইরে টানতে শুরু করলো। জেসন যেই না বাইরে বেরোতে যাচ্ছিল, ঠিক তখন একটি বিশাল প্রাণী এসে জেসনের পা ধরে ফেললো। জেসন বুঝে গেল যে এখন তার বেঁচে ওঠা অসম্ভব, এখন পালিয়ে যাওয়ার কোনো আশাই ছিল না। জেসন তার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে বলল যে হোয়াট এভার হ্যাপেন্স, জোয়ের কিছু হতে দেবে না, এবং পরের মুহূর্তেই সেই দানব তাকে বাংকারের মধ্যে টেনে নিল। কিন্তু জেসন বাংকারে দানবদের ভয় পাওয়ার বদলে তাদের বলে যে দেখি তোমাদের মধ্যে কত দম আছে। বেথ এবং জোয়ে যখন নিচে তাকালো, তখন বাংকার থেকে তেজি চিৎকারের আওয়াজ শোনা যেতে শুরু করলো। বেথ বুঝে গেলেন যে তার স্বামী তাদের পালানোর সময় দেওয়ার জন্য লড়াই করছেন। তিনি দাথায়ও জোয়েকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লেন এবং দানব থেকে বাঁচতে বাঁচতে তিনি কাফি দূরে চলে এলেন। কিন্তু পালাতে পালাতে তাদের কিছু অদ্ভুত অনুভব হলো। তারা দেখলো যে হাইওয়ে বাইরের দুনিয়া পর্যন্ত খোলা ছিল, এখন সেখানে উঁচু দেওয়াল উঠেছে, অর্থাৎ এখন এই শহর থেকে কেউই বাইরে বেরোতে পারবে না। ঠিক তখন সেখানে হেলিকপ্টার দূর থেকে উড়ে আসলো। যখন বেথ পিছন ফিরে তাকালেন, তখন এটি একটি আর্মি হেলিকপ্টার ছিল। সেই হেলিকপ্টারটি দ্রুত তাদের কাছে এসে তাদের ওপর তার তেজি স্পটলাইট ফেললো। এই দুইজন যেই না সেখান থেকে পালাবে, ঠিক তখন ওপর থেকে একটি বড় জাল এসে তাদের উপর পড়লো, যাতে তারা দুইজন আটকে ফেললো। তারা দুইজন একই সম্ভব উপায়ে জাল থেকে নিজেদের মুক্ত করার চেষ্টা করতে লাগলো, কিন্তু জালটি তারা দুইজনকে ভয়ানকভাবে আটকে ফেলেছিল। বেথ জালের ফাঁক দিয়ে দেখলেন যে কিছু সবুজ চোখওয়ালা কালো ছায়া তাদের কাছে আসছে। ঠিক তখন এইখানে আমাদের গল্পের আসল রহস্য জানা হয়ে গেল। এই যে বন্দুক ধরা পিচ চোখওয়ালা মানুষ, যাকে আমরা দানব ভাবছিলাম, এটি আসলে কোনো এলিয়েন বা ভাইরাসে আক্রান্ত মানুষ ছিল না, বরং এটি তো মিলিটারির সৈন্য ছিল যারা গ্যাস মাস্ক এবং নাইট ভিশন গ্লাস পরেছিল। সেই একই চোখ যার পিত জ্যোতি তাদের অন্য কোনো দুনিয়ার দেখাচ্ছিল। কিন্তু প্রশ্ন ওঠে যে শেষ পর্যন্ত আর্মিরা এই লোকদের প্রাণের শত্রু কেন হয়েছিল? এই সমস্ত রহস্য আপনি পরের অল্প কিছু বাকি থাকা গল্পে জানতে পারবেন। এখন বেথ এবং জোয়ে দুইজনই এই সৈন্যদের নিয়ন্ত্রণে ছিল। এদের মধ্যে একজন সৈন্য একটি বড় সিরিঞ্জ বের করে এবং দুইজনের গলায় পালা করে ছুঁয়ে দেয়। যখন তাদের রক্ত পরীক্ষা করা হলো, তখন জানা গেল যে এই দুইজনও বিষাক্ত ভাইরাসে আক্রান্ত, যার মানে যে এই দুইজনই পৃথিবীর জন্য একটি বিপদ, অর্থাৎ এখন তাদের মেরে ফেলা হবে। আসলে যখন ভাইরাস প্রথমবার ছড়িয়েছিল, তখনই এই ছোট শহরে অনেক মানুষের কবলে পড়ে গেছিল। এই ভাইরাস বাতাস থেকে ছড়াতো এবং এই ভাইরাস একটি মানুষ থেকে অন্য মানুষকে খুবই শীঘ্র সংক্রমিত করে দিত। আক্রান্ত মানুষরা নিজেরাও জানতো না যে তারা অসুস্থ, এবং সরকারের কাছে এই ভাইরাসকে থামানোর কোনো অ্যান্টিডোট ছিল না। আক্রান্ত মানুষদের মেরে ফেলা ছাড়া সরকারের কাছে অন্য কোনো উপায় ছিল না। বেদ কাঁদতে কাঁদতে বলল যে প্লিজ আমার বাচ্চাটিকে ছেড়ে দাও। যখন বেদ দেখলেন যে এই সৈন্যরা তার ছোট্ট মেয়েকেও ছাড়বে না, তখন সে পুরোপুরি রাগে এসে গেল। তার মুখে কালো দাগ ফুটে উঠতে শুরু করলো। কিন্তু এই থেকে আগে যে সে কিছু করতে পারত, একটি সৈন্যের গলা থেকে রক্তের ফোয়ারা ছিটকে পড়লো। সে আর কেউ নয়, বরং মৃত্যু থেকে ফিরে আসা জেসন ছিল। আসলে বাংকারে জেসন মারা যায়নি, বরং সেখানে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে সমস্ত সৈন্যদের মেরে ফেলেছিল। সেই সময় সে খুব বেশি রাগ ছিল, মুখে কালো দাগ এবং চোখ রাগে লাল ছিল, এবং তার শরীরের শক্তি কয়েক গুণ বেড়ে গেছিল, এবং স্পষ্ট দেখা যাচ্ছিল যে সে এখন আগের জেসন নয়, বরং সে একটি আলাদা রূপে দেখা দিচ্ছিল। সেই সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের মারতে শুরু করলো, কিন্তু গরম অস্ত্রের গুলি সে আটকাতে পারল না এবং মাটিতে পড়ে গেল। যখন সেই সৈন্যরা বেথ এবং জোয়ের দিকে এগিয়ে এলো, তখন তারা জাল ভেঙে পালিয়ে গেছিল। সৈন্যরা তাদের এখানে ওখানে খুঁজতে শুরু করলো, কিন্তু তাদের এই আন্দাজ ছিল না যে বেথও একটি দানবী রূপে পরিবর্তিত হয়ে গেছিল। সে জোয়েকে একটি গাড়ির বিরুদ্ধে হুটিয়ে দিল এবং নিজে অসৈন্যদের সাথে লড়াই করতে শুরু করলো। সে অনেক সৈন্যকে মেরে ফেললো এবং তারপর নিজেও গুলি লেগে গাড়ির ছাদে পড়ে গেল। অন্ধকারে লুকিয়ে থাকা তার মেয়েটি এসব দেখে ফেললো। নিজের পরিবারের অবস্থা দেখে সেও রাগে এসে নিজের আত্মসংবরণ হারিয়ে ফেললো। একটি ঝাঁপে সে একটি সৈন্যকে ফেলে তার মাস্ক ভেঙে দিল এবং তাকে মারতে যাচ্ছিল, তখন বেথ সময় থাকতে তাকে থামিয়ে দিল। সে চায়নি যে তার মেয়েও একটি হিংস্র প্রাণীতে পরিণত হয়ে যাক। বেথ তাকে শান্ত করলো। ধীরে ধীরে তার শিরা উপশিরা সব সবুজাব ভাব অদৃশ্য হয়ে গেল এবং সে আবার মানুষে পরিণত হয়ে গেল। কিন্তু সৈন্যের ভাগ্য এত ভালো ছিল না। তার সেফটি মাস্ক ভেঙে গেছিল এবং সে ধীরে ধীরে ভাইরাসে আক্রান্ত হয়ে গেল। অন্যদিকে জেসনের অবস্থা খুব গুরুতর ছিল। সে মেয়ের মুখের দিকে তাকিয়ে তার হাতের দুটি আঙুল তার চোখের ওপর বুলিয়ে দিল এবং জেসন চিরতরের জন্য চোখ বন্ধ করে নিল। সেই মুহূর্তে আরেকটি হেলিকপ্টার চলে এলো। বেথ সময় নষ্ট না করে মেয়েকে নিয়ে পালিয়ে গেল। জঙ্কের ঢের দিয়ে যেতে যেতে তারা একটি সুড়ঙ্গের মধ্যে ঢুকে গেল। ঠিক তখন সেখানে একটি আলো তাদের চোখের ওপর পড়লো। দেখতে পেয়ে জানা গেল যে সামনে সেই একই প্রতিবেশীর ছোট্ট ছেলেটি ছিল যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তারপরে এই দুইজন তার পিছনে চলতে লাগলো। সেই ছেলেটি তাদের একটি গুহার মতো সুড়ঙ্গে নিয়ে গেল, যেখানে সেই ছেলেটির পরিবার এবং আরো অনেক লোক লুকিয়ে ছিল। আসলে সেখানে তাদের মতোই ভাইরাসে আক্রান্ত মানুষ ছিল। বেঁচে থাকার জন্য তারা সবাই অন্ধকারে ইঁদুরের মতো জীবন কাটাতে বাধ্য ছিল। এই ভাইরাসটি বিপজ্জনক ছিল, কিন্তু প্রাণঘাতী নয়। এই ভাইরাস আক্রান্ত মানুষের শরীরে তখন বেশি জোর করত যখন সে ভয় পেত বা রাগ নিয়ন্ত্রণ করতে পারত না। কিন্তু আসলে তারা লোকেরা নিজেদের নিয়ন্ত্রণ করা শিখে গেছিল। তারা লোকেরা শহরের সৈন্যদের দানব ভাবত, কিন্তু আসলে তারাই নিজেরা দানব ছিল। এই সঙ্গে এই গল্পটি শেষ হয়ে